আরে ফুপি, এত টেনশন নিতে নেই। মেয়েরা বাবার বাড়ি মেহমান হয়ে থাকে, আর মেহমানদের বেশি কথা বলতে নেই। আর মেহমান প্রতিদিন বাবার বাড়ি থাকলে আদর কমে যায়। আরিয়ান শুধু দেখছে আর ভাবছে কেউ তার চঞ্চলতা দিয়ে কিভাবে পুরো বাড়ির মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে পারে। অনুকে আমি যত দেখছি ততটা মুগ্ধতা কাজ করছে ওর প্রতি। জানি না, এটা হয়তো পবিত্র সম্পর্কের টান। এরপর সবাই রাতের খাবার খেয়ে যার যার রুমে ঘুমাতে চলে যায়। আরিয়ানের মা বলছে, অনু মেয়েটাই হয়তো পারবে আপা অন্যায় থেকে আমাদের আরিয়ানকে বাঁচাতে। আরিয়ানের জীবনে অনু মনে হয় সুখের সাগর হয়ে এসেছে। আমরা যদি সেদিন প্রতিবাদ করতাম বা ছেলেটাকে সাপোর্ট করতাম, তাহলে আজ ওর জীবনটা এমন হতো না। কত সুন্দর সাজানো গোছানো ফুলের বাগানের মতো থাকতো। থাক সেসব কথা, এখন এই দোয়াই করুই অনু আপার অন্যায়গুলা প্রতিবাদ করুক আর আরিয়ানকে তার ছায়া থেকে দূরে রাখুক। আমিও চাই মেয়েটা তার চঞ্চলতা দিয়ে আমার ছেলের জীবনটা সাজিয়ে দিক। এদিকে আরিয়ান অনুর সাথে কোনো কথা না বলে বিছানা থেকে সোজা বালিশ নিয়ে সোফা সেটে শুয়ে পড়ে। অনু অনেক চেষ্টা করে আরিয়ানের সাথে কথা বলতে, কিন্তু পারে না। কিছু আর না করতে পারাতে অনুও ঘুমিয়ে যায়। সকাল থেকে বাড়িতে মেহমান আর আত্মীয় স্বজনে বাড়িটা ভরতে শুরু করেছে। সকালে অনু আরিয়ান ফ্রেশ হয়ে রুমে বসে আছে। সে সময় অনুকে সাজাতে পার্লার থেকে লোকজন চলে আসে। তখন ফুপু আম্মা এসে একজোড়া লাল শাড়ি দিয়ে যায়, বলে আজ অনুষ্ঠানে এইটা পরবে, সাথে ম্যাচিং সব জুয়েলারি। ফুপু চলে যাওয়ার পর অনু বলে, আমি এত পাতলা শাড়ি পরতে পারবো না, অন্য কিছু থাকলে দিন, না হলে থাক। আরিয়ানও শাড়িটা দেখে পছন্দ হয় না, কারণ সত্যি শাড়িটা খুবই পাতলা। আরিয়ান এবার আলমারি খুললে একটা সবুজ রঙের লেহেঙ্গা দেয়, যার উপর গোল্ডেন কালারের সুতির কাজ করা আছে। অনু লেহেঙ্গাটা দেখে খুব ভালো লাগে। খুশির ঠেলাতে সে আরিয়ানকে জড়িয়ে ধরে বলে, এত সুন্দর লেহেঙ্গা দেওয়ার জন্য ধন্যবাদ। তাই বলে আরিয়ানকে একটা মুয়া দিয়ে দেয়। আরিয়ান হাঁ হয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা খুশি ঠেলাতে চুমা দিয়ে দিয়েছে, তাও বুঝতে পারল না। আরিয়ানের মাঝে কিন্তু চুমার জন্য একটা অন্যরকম ফিলিংস কাজ করছে। তারপর আরিয়ান দ্রুত রেডি হয়ে নিচে চলে যায়, আর এদিকে অনু সাজুগুজু করতে থাকে। আরিয়ান নিচে সবার সাথে কথা বলছে। অনুর বাবা আর ভাইও আসছে, তাদের সাথে কথা বলছিল। সে সময় হঠাৎ করে সিঁড়িতে চোখ চায় আরিয়ানের। সিঁড়ি দিয়ে অনু নেমে আসছে। অনুকে দেখে আরিয়ানের চোখ আটকে গেছে। কি সুন্দর লাগছে মেয়েটাকে। সবুজ রংটা যেন ওর জন্য, সবকিছু ম্যাচিং করে পরা। অনুকে দেখে আরিয়ানের মনে হচ্ছে সবাইকে তাড়িয়ে দিয়ে শুধু সে একা দেখবে। আয়াত এসে আরিয়ানকে ধাক্কা দিয়ে বলে, ভাই বউটা তোমারই, এভাবে দেখার কি আছে? নতুন বউ তা আমরা বুঝি, কিন্তু বর এইভাবে হা করে তাকিয়ে থাকলে আত্মীয় স্বজন কি বলবে? আমি তো শুধু অনুকে সিঁড়ি দিয়ে নামা দেখছি। শুধু দেখলে হবে? যাও ভাবির হাত ধরো, স্টেজে নিয়ে আসো। ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয়। আরিয়ানকে অনুর দিকে হাত বাড়িয়ে দেয়। অনু হাসি মুখে আরিয়ানের হাত ধরে চলে আসে। অনু নিচে এসে আরিয়ানের কানের কাছে এসে বলে, ধন্যবাদ আমাকে এভাবে নামতে সাহায্য করার জন্য, আর ধন্যবাদ আমাকে এত সুন্দর ড্রেস গিফট করার জন্য। সব মেয়েরা অনুকে নিয়ে স্টেজে বসিয়ে দেয়। আরিয়ান ভাবছে, অনু আমাকে এত ধন্যবাদ দিচ্ছে, আমার তো নিষেধ করা দরকার ছিল, কিন্তু ওকে সামনে দেখে কেন জানি মুখ দিয়ে কথা বাহির হচ্ছিল না। কি যে হচ্ছে আমার সাথে বুঝতেছি না। অনু আবিরকে দেখে জড়িয়ে ধরে বলে, ভাইয়া, কাল ওভাবে রাগ করে তোমার সাথে কথা বলার জন্য মাফ করে দাও। ধুর বোকামে, তোর কথায় আমরা কেউ রাগ করি নাই, তোর রিয়েক্ট করাটা স্বাভাবিক ছিল। অনু আবির তাদের বাবাকে জড়িয়ে ধরে। অনু কান্না করে আবির বলে, আরে এত টাকার মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাবে, প্লিজ টাকাগুলো নষ্ট করিস না। ভাইয়া, তুমি কোনোদিন ভালো হবে না। তারপর আবিরকে মারতে থাকে। তারপর সবাই এসে অনু আরিয়ানের সাথে অনেক ছবি তুলছে। আরিয়ান আর অনুরও অনেক কাপল ছবি তোলা হয়। অনুষ্ঠান শেষে অনুর বাবা অনু আর আরিয়ানকে তাদের সাথে নিয়ে যেতে চায়, কিন্তু ফুপু সোজা নাকচ করে দেয়। অনুর কথাটা শুনে খুব খারাপ লাগে, এমনকি আরিয়ানও কিছু বলেনি। তারপর নিজের কষ্ট আড়াল করে। অনু তার বাবা আর ভাইকে বলে, আজ তোমার জামাই গেলেও আমি যাব না, রাগ করে আছি। আগে কিছুদিন আমার রাগ ভাঙাবে, তারপর যাব বাড়িতে। আচ্ছা ঠিক আছে আমার অনুমনু। ভাইয়া, এখন বিয়ে হয়ে গেছে, প্লিজ আর অনু মনু বলিও না। তুই বুড়ি হয়ে গেলেও আমি তোকে অনুমনু বলে রাখবো। তারপর বাবা আর আবির অনুর থেকে বিদায় নিয়ে চলে আসে। অনু ফুপুর কানের কাছে গিয়ে বলে, আমাকে এখানে রেখে ভালো করেন নাই, তার ফল সবাইকে ভোগ করতে হবে। ভাবি তোমাকে কিন্তু আজ সত্যি সেই সুন্দর লাগছে। অনু আয়াতকে ধন্যবাদ দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে ভাবে, শয়তান বর একবারও বলে না আমাকে কেমন লাগছে। অনুর শাশুড়ি মা বলে ফ্রেশ হতে।
অনু মার কথা মতো ওপরে যেতে সিঁড়িতে পা দিতে পিছনে কারো কথা শুনে থেমে যায়। অনু পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে আরিয়ানকে জড়িয়ে ধরে আছে। আরিয়ানও মেয়েটিকে জড়িয়ে ধরে আছে। অনু তাড়াতাড়ি সিঁড়ি থেকে নেমে চলে আসে। এই নতুন মেয়েটা আবার কে তা দেখতে অনু ভাবছে। এখনো সংসার সাজাতে পারবো কিনা তা জানি না, তার আগেই ঘাড়ে আপদ বিপদ এসে হাজির। আল্লাহ, তুমি জানো এই নতুন শাকচুন্নি আবার কে? আমি তোমার উপর রাগ করেছি, তুমি আসতে তা আগে কেন বলো নাই? তারপরও দেরি করেছো কেন? তাই বলে মেয়েটাকে ছাড়িয়ে একটু দূরে মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকে। মেয়েটি বলে, আরে জান পাখি, মুখ গোমরা করে না। তোমাকে দেখতে তখন প্যাঁচার মতো লাগে। এত অভিমান করলে হয়? মান ভাঙাতে সারা বছর লেগে যাবে তো। অনু একটু ভালো করে দেখছে আরিয়ানকে দেখতে কেমন লাগে। ওই ঠিকঠাক তো লাগছে, আজারে বেশি কথা বলছে মেয়েটা। মনে ইচ্ছা হচ্ছে মেয়েটাকে ধরে দেই নাকি চারটা। আরে মৌ, তুই যে কি বলিস না, এখন ভাইয়ের অভিমান ভাঙানোর জন্য আমাদের নতুন ভাবি আছে তো। তাই তো, সে ভাবিটা কোথায় দেখি? কেমন মেয়ে জুটেছে আমাদের নবাবজাদা ভাইয়ের কপালে। অনু ভাইয়ের কথাটা শুনে একটু মনে শান্তি পেয়েছে। যাক বাবা, এই বজ্জাদের কোনো এক বোন হয়ে আমি 5-7 ভেবে বসে আছি। আয়াত মৌকে অনুর সামনে এনে বলে, এই হচ্ছে আমাদের ভাবি। এ মেয়ে কোন দিক দেখে ভাই বিয়ে করছে? এত সুন্দর ভাই আমার, এত দামি ড্রেস পরার পরও কোনো দিক দিয়ে পারফেক্ট মনে হচ্ছে না ভাবিকে। মেকআপগুলো কি বাজে, চেহারা দেখতে সুবিধা না। চোখের কথা তো বাদ দেই, নাক ঠোঁট কোনোটাই সুন্দর না। ভাই, তুমি কেমন মেয়ে বিয়ে করেছো? মায়ের পছন্দ মতো করলে বেস্ট মেয়ে পেতে। অনু তো তেলে বেগুনে জ্বলছে। রাগাতে এবার ভাবছে মেয়েটার ঘাড় মোটকে দেব। সারা নিজে তো পুরা মিষ্টি কুমড়া, আমাকে আসছে কমেন্ট করতে। এই তোর মাকে রে যে বিশ্ব সুন্দরী এনে দিতে আরিয়ানকে। মনে মনে বলে। এবার আরিয়ান এসে বলে, মৌ, তোর চোখে কি ছানি পড়েছে? তোর কোনো দিক দিয়ে অনুকে খারাপ দেখতে মনে হচ্ছে? চোখ, নাক, ঠোঁট সব তো মাশাল্লাহ সেই সুন্দর। আর এই ড্রেস পরে তো কোনো রাজ্যের রানী ছাড়া কম কিছু মনে হচ্ছে না। মেকআপ, জুয়েলারি সব কিছু একদম পারফেক্ট। আমার বউ না সাজলেও সুন্দরই লাগবে। তোদের মতো আটা ময়দা মাখতে হবে না। আরিয়ান অনুর পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে নিজের সাথে লাগিয়ে বলে, এবার দেখ বলতো আমাদের কোন দিক দিয়ে খারাপ লাগছে? একদম দুজন দুজনের জন্য পারফেক্ট। অনুর মাঝে আরিয়ানের ব্যবহার আর কথা শুনে মুগ্ধতা কাজ করছে। ও এত দূরে? যাক, বউয়ের যে প্রশংসা করতে জানো তা আজ বুঝলাম। যাক ভাবি, তোমার কপাল ভালো যে ছেলে 10 বছরে কোনো মেয়ের দিকে তাকায় না, প্রশংসা তো দূরের কথা, নিন্দা করে না। সে ছেলে নিজের বউয়ের প্রশংসা করেছে, তাও যেমনি বলতে পারছে বলেছে, এটাই অনেক। তার মানে তোরা দুজন মিলে অনুর নামে বানিয়ে বানিয়ে এত কথা বলেছিস শুধু আমার মুখ থেকে অনুর প্রশংসা শুনতে? জি ভাই, তুই যে নিরামিষ জীবনে বউয়ের প্রশংসা করবি না তা আমরা দুজনে খুব ভালো করে জানি। তাই একটু বাজিয়ে দেখলাম বউয়ের প্রতি কেমন ভালোবাসা। এই যে ভাবিকে আজ এত সুন্দর লাগছে, একবারও কি তার প্রশংসা করেছেন আপনি? করেন নাই, তা আমরা খুব ভালো করে জানি। যে বজ্জাতের বজ্জাত জামাই আমার, সে করবে প্রশংসা? এ কথা ভাবা যায়? কেন ভাবি, ভাই বুঝি রোমান্টিক না? এর কথা শুনে অনু যে এখন কি বলবে তার উত্তর ভাবছে। তখন ফুপু আম্মা এসে বলে, আরে মৌ, তুমি কখন আসছো? তুমি যে দেশে আসবে তা তো একবারও বলনি। আম্মু, আসলে কি হয়েছে, ভাইয়া ভাবিকে সারপ্রাইজ দিতে তোমাদের কাউকে কিছু না বলে চলে আসা। তুমি খুশি হওনি বুঝি? আমি খুশি হব না? এটা কি কখনো হতে পারে? তা তুমি এখানে কি করছো? আসলে মা, ভাবিকে দেখতে আসছি। এই যে আরিয়ানের বউ, এ হচ্ছে তোমার ননদ আর আমার মেয়ে। আমার মেয়ের থেকে দূরে থাকবে। তোমার মতো মেয়ের ছায়া পড়লে না জানি মেয়েটা আমার খারাপ হয়ে যাবে। ওই ফুফু আম্মা, আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি যে সারা বেলা আপনি আমার পেছনে লেগে থাকেন? কোন কালের শত্রুতা আমার সাথে আপনার? হ্যাঁ, আল্লাহ আমাকে এই মহিলার ছেলের বউ ভাগ্যিস করো নাই, তাহলে তো বাসর ঘরে গলায় দড়ি দিতে হতো। বাই দ্য ওয়ে, আপনার কোনো পোলা আছে নাকি খালি একটা মেয়ে? আরিয়ান এসে অনুকে ধরে বলে, ফুপুর ছেলে আছে, সে বাইরে থাকে, দেশে আসে না। আর তুমি নিচে থাকা মানে বিশ্বযুদ্ধ। তাই বলে অনুকে কোলে করে নিয়ে চলে আসে। আমাকে নামিয়ে দিন, আপনার ফুপুর আজ 12টা বাজিয়ে দিয়ে আসি। বেয়াদ্দব মহিলা।
আরিয়ান অনুকে রুমে এনে আয়নার সামনে নামিয়ে দিয়ে বলে, এবার নিজেকে আয়নাতে দেখো, তোমাকে রাখলে কেমন পচা লাগে দেখতে। অনু আয়নাতে নিজেকে ভালো করে দেখছে আর বলছে, কই কোন দিক দিয়ে পচা লাগে? ভালোই তো লাগছে আমাকে। আরিয়ান অনুকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, এই তো, এইবার দেখো। অনু বোকার মতো নিজেকে দেখছে। আরিয়ান সেই ফাঁকে অনুর গায়ে ঘ্রাণ নিচ্ছে। চুলে দিয়ে অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, যা আরিয়ানের মনের মাঝে একটু একটু করে ভালোবাসার সাগর তৈরি করছে। অনু এবার খেয়াল করে আরিয়ান তাকে জড়িয়ে ধরে আছে। কেমন যেন অন্যরকম একটা অনুভূতি অনুর মনের মাঝে হচ্ছে। তারপর অনু বলে, ব্যাপার কি? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তাতে তোমার কি সমস্যা? আমাকে জড়িয়ে ধরে আছেন, আবার আমাকে বলেন আমার কি সমস্যা? আজব তো। আজীব মেয়ে তুমি, আমার বউকে শান্তি মতো ধরতেও দাও না। তাই বলে অনুর গালে একটা চুমু দিয়ে তাড়াতাড়ি রুমের বাইরে চলে যায়। এটা কি হলো? এই বজ্জাত স্যার তো দেখছি পুরো লুচু টাইপের। এরপর আমাকে টাচ করলে তার হাতে এমন কামড় দিয়ে দিব, পরে আমাকে টাচ করতে ভয় পাবে। তারপর অনু ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে গিয়ে খাবার খেয়ে নিজেদের রুমে চলে আসে। আজ সারাদিন সবাই খুব ব্যস্ত ছিল, তাই যে যার মতো বিশ্রাম করতে নিজেদের রুমে চলে যায়। সবাই ক্লান্ত, তাই পুরো বাড়ি খুব তাড়াতাড়ি নীরব হয়ে গেছে। বাড়ির সবাই ঘুমিয়ে আছে, অনুও ঘুমিয়ে গিয়েছে। আরিয়ান এসে খাটের নিচে বসে ঘুমন্ত অনুর চেহারা দেখছে। ঘুমন্ত অনুকে দেখে কেউ বলবে এই মেয়েটা এতটা চঞ্চল, এতটা দুষ্টুমিতে ভরা, যার সারাদিন যে কেউ তোমার সাথে থাকলে তোমাকে ভালোবাসবেই, আর আমি তোমাকে ভালোবাসবো না, তা কী করে হতে পারে জানি না। আমাদের ভালোবাসা পূর্ণতা পাবে কি না? যদি তোমার ভালোবাসা আমার ভাগ্যে থাকে তাহলে পাবো। মনে মনে অনু আজ সকালে ঘুম থেকে উঠে থাকে আরিয়ান ঘরে নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখে আরিয়ান বসে ময়ের সাথে আড্ডা দিচ্ছে। আজ আপনি অফিসে যাবেন না? আজ আমি যাব, কিন্তু তোমার কিছুদিনের জন্য ছুটি। আমি কি ছুটির জন্য দরখাস্ত করেছি যে আপনি ছুটি দেবেন? তুমি ছুটি চাওনি, কিন্তু তবুও আমি ছুটি দিচ্ছি। তুমি কিছুদিন ছুটিতে থাকবে। আপনি আমাকে ছুটি দিলেই যে আমি ছুটি কাটাবো তার কোনো মানে নেই। আজব মেয়ে তো তুমি, বলছি না তুমি কিছুদিন অফিসে যাবে না। অনু রেগে গিয়ে আরিয়ানের চুল মুঠ করে ধরে বলে, ফাজিল লোক কোথাকার! বিয়ের পরের দিন সকালে বউ সাথে করে অফিসে নিয়ে যাবার সময় ছুটির কথা মনে ছিল না, আজ হঠাৎ ছুটি দিচ্ছে। বলছি নিব না, তাও জোর করে ছুটি ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আরে বাহ ভাই, তুমি এত রোমান্টিক যে বউকে বিয়ের পরের দিন সাথে করে অফিসে নিয়ে গেছো। অফিসে বুঝি রোম্যান্স করেছো তোমরা? অনু আরিয়ানের চুল টানছে আর বলছে, রোম্যান্স না ছাই করেছে, আমাকে দিয়ে সারা দিন কাজ করিয়ে নিয়েছে। এই বজ্জাত স্যার রোম্যান্স বোঝে যে করবে? ভাই তুমি এটা একদম ভুল কাজ করেছো, কিন্তু ভেরি ব্যাড। ভালো মন্দ পরে দেখবি, এখনই ভেজালের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ মৌ। কেউ বাঁচাতে পারবে না, আজ আপনার সব চুল ছিঁড়ে টাকলু বানিয়ে দিব। আরিয়ানের বাবা এসে বলে, বৌমা টাকলু বানাবে ঠিক আছে, কিন্তু তোমার কি টাক মাথার বর পছন্দ হবে? অনু এবার আরিয়ানের চুলগুলো ছেড়ে দিয়ে ভাবতে থাকে। আচ্ছা টাকলু মাথা বর কি দেখতে ভালো লাগবে? একটু ভেবে চিৎকার দিয়ে বলে, না থাক, চুল ছাড়া বর ভালো লাগবে না। এই না হলে আমার সোনা বৌমা। অনু গিয়ে তার শ্বশুর আব্বাকে জড়িয়ে ধরে বিচার দিতে শুরু করে। আমাকে আজ ছুটি দিলে আমি ছুটি কেন গ্রহণ করব বলেন তো? কারণ এই যে নৌ আসছে, তুমি ওর ভাবি হও তাই না? ও বাংলাদেশের কিছুই চেনে না। তুমি কিছুদিন মৌকে সময় দিবে, মৌকে নিয়ে ঘোরাঘুরি করবে। তাহলে ওই ফাজিল আগে এ কথা যদি বলতো কি এমন ক্ষতি হতো? প্রথমে যদি বলতো তখন আমি এমন কিছু করতাম না। এরপর থেকে কিছুদিন অনু আর মৌ খুব ঘোরাঘুরি করে। দুজনের মাঝে খুব ভাব হয়ে গেছে। এদিকে প্রতিদিন আরিয়ান অফিসে যায়, অনু আর অফিসে যায় না। হঠাৎ করে মৌ কিছুদিনের জন্য ও দাদু বাড়ি বেড়াতে যায়। অনু বাড়িতে সারাদিন একা থাকে। তার পরের দিন সকালে আরিয়ান অনুকে বলে, বাড়িতে বসে আর কি করবে, আজ থেকে আবার অফিসে আসতে পারো যদি তোমার ইচ্ছা হয়। অনুও ভাবে এভাবে বাড়িতে একা থেকে কি করবে, তার থেকে প্রতিদিন অফিসে যাওয়া ভালো। তাই অনুও রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অনু অফিসে এসে তো অবাক, কারণ অনুর কেবিনে একটা সেই রকম সুন্দরী আর মডার্ন স্টাইলিস্ট মেয়ে বসে আছে। অনুর তো মেয়েটাকে দেখে বাস পড়েছে। এই মেয়ে, তুমি এখানে বসে কি করো? আমি এখানে মানে কি? আমার স্থান ছাড়া কোথায় যাব? এটা তোমার জায়গা মানে? এটা তো অফিসের পিএর ডেস্ক। জি, আমি অফিসের নতুন পিএ, আজ 4-5 দিন জয়েন করেছি। কিভাবে সম্ভব? আমার সাথে ফাজলামি হচ্ছে? হ্যাঁ,
পিয়ে থাকতে আবার নতুন পিয়ে